নমস্কার সবাইকে। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন অঙ্কিত মেহেককে ফোন করে বলে যে আমি তোমাকে খুব মিস করছি। এরপর মেহেকও বলে হ্যাঁ আমিও তোমাকে খুব মিস করছি। তখন অঙ্কিত বলে তাহলে এসে পড়বো নাকি? তখন মেহেক বলে মানেটা কি? তখন অঙ্কিত বলে মানে আমি তোমার বাড়ির নিচেই আছি, আমি এক্ষুনি আসছি। এরপর মেহেক বলে কি করে আসবে? তখন অঙ্কিত বলে কেন, পাইপ পেয়ে। এরপর অঙ্কিত মেহেকের ঘরে চলে যায়। এরপর মেহেক বলে তুমি এখানে কি করে এলে? এরপর অঙ্কিত বলে যে আমি পাইপ পেয়ে চলে এলাম। তখন মেহেক বলে তুমি কি চোর নাকি? তখন অঙ্কিত বলে কেন, তুমি যখন আমার জন্য দড়ি বেয়ে নিচে নামতে পারো তাহলে আমি তোমার জন্য এটা করতে পারবো না? আমি তোমার জন্য সব করতে পারি। এরপর এমন সময় কৃপান মেহেককে ডাকাডাকি করে এবং সে এদিকেই আসছিল। তখন অঙ্কিতকে বলে আমি বলেছিলাম যে তোমাকে এখানে না আসতে, এবার তো সবটা শেষ হয়ে যাবে, এখন কি করব? অঙ্কিত বলে কি আর করবে, কিছু একটা ভাবো। তখন মেহেক তাড়াহুড়োর মধ্যে অঙ্কিতকে শুইয়ে দেয়। তখন তার উপর একটা ব্ল্যাঙ্কেটও জড়িয়ে দেয়। তখন কৃপান এসে বলে যে মেহেক ডার্লিং তুমি শুয়ে পড়েছ? তখন কৃপান বলে এই সুযোগ। এরপর কৃপান মেহেকের কাছে যায় এবং ওকে জড়িয়ে ধরে, বলেছে মেহেক তোমাকে কিরকম একটু স্বাস্থ্য মানে একটু ভার ভার লাগছে। এরপর এদিকে মেহেক গীতাকে ফোন করে বলে যে আমাকে বাঁচাও। তখন গীতা বলে কেন, কি হয়েছে? তখন মেহেক বলে যে অঙ্কিত এখানে আমার ঘরে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে, আর কৃপানও এই ঘরে আছে। সে মিনমিনে এই কথাগুলো বলছিল। এরপর কৃপান বলে এই মেহেক তুমি কিছু বলছো না কেন? মেহেক আমাকে একটু হাগ করো না। আচ্ছা মেহেক তুমি এতটা লম্বা হয়ে গেছো কি করে? একটু লম্বা লম্বাও লাগছে, আবার তোমাকে এতটা হেলদিও লাগছে। মেহেক তুমি এদিকে শোনো, দেখি তো তোমার চেহারাটা, আমি তোমার মুখটা একটু দেখি। এরপর এদিকে অঙ্কিত কিছুতেই তার মুখ দেখাচ্ছিল না, আর কৃপান বলে মেহেক আই লাভ ইউ। তখন অঙ্কিত বলে যে শেষমেশ এই পুরুষ মানুষ আমাকে আই লাভ ইউ বলছে। এরপর এইদিকে দেখা যায় যে গীতা কৃপানকে ফোন করে। কৃপানকে যখন ফোন করে তখন কৃপানকে বলে যে গীতা বৌদি বলছি। তখন কৃপান বলে যে হ্যাঁ বলুন। তখন গীতা বলে যে তোমার সাথে আমার জরুরি কথা ছিল, তোমাদের দিরাগমন তো আসবে, তো তোমাদের হানিমুনটাও আমরা টিকিটগুলো বুক করে নিচ্ছি। এই বাহানা করে গীতা কৃপানকে বলে যে সেই বিষয়ে তোমার মা কি বাবার সঙ্গে কথা বলতে চাই, একটু দেবে ওনাদের। এরপর কৃপান বলে মেহেক আমি এক্ষুনি আসছি, আর আদরটা কিন্তু তোলা রইল। আর এই সুযোগটা পেয়ে মেহেক অঙ্কিতকে সে বাড়ি থেকে বের করে দেয়। এরপর দেখা যায় কৃপান যখন বলে যে মা তোমার সঙ্গে গীতা বৌদি কথা বলতে চাই, তখন কৃপানের মা বলে কেন, এখন কি আমাকে দিয়ে আবার নতুন কিছু করাবি, কোনো অর্ডার এসেছে? এরপর কৃপান বলে মা এসব কি বলছো? তখন ভজন বলে যে হ্যাঁ ঠিকই তো বলছেন, আর আজকে কি আর বলবেন, এই তো তুমি তো বোর কথায় কথায় উচ্চিংড়ির মতো লাফাচ্ছ। তখন কৃপান বলে এই লোকটা এখানে কি করছে, ওকালতি না করে খালি এখানেই পড়ে থাকে। এরপর এদিকে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে বলেন যে বাবা আপনি বিষয়টা সামলে নিন, আপনাকেই সামলাতে হবে, আপনার জামাই মেহেকের বাড়িতে গেছে আর সেখানে রয়েছে, নইলে তো ধরা পড়ে যাবে, তাই আপনি কিছু একটা বলুন। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে সর্বনাশ, কিন্তু আমি কি বলবো? তখন গীতা বলে কিছু একটা তো বলুন, ওই দিরাগমন হানিমুন এইসব বিষয়ে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে হ্যাঁ বলছিলাম যে রূপা দেবী এখন না আমার আর আপনার হানিমুনটা সেরে নি, বুঝলেন তো? তখন এই কথাটা শুনে রূপা দেবী বলেন মানেটা কি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন না মানে আমি বলতে চাইছি যে আমার মেয়ে আর কৃপানের হানিমুনটা তো বুক করতে হবে, তাই আর কি, তা দীঘা পুরী এইসবই বলতে লাগে। তখন কৃপান বলে দীঘা পুরী? এরপর কৃপানের মা বলে হ্যাঁ উনি তো এরকমটাই বলছেন। তখন কৃপান বলে যে আচ্ছা ফোনটা আমাকে দাও তো। তখন কৃপান ফোনে যখন বাবা বলে তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন যে এই তো আমার চতুর্থ সন্তান। তখন কৃপান বলে কিছু বলেছেন বাবা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে না না বাবা জীবন কিছু বলেনি, বলো বলো বলো। এরপর কৃপান বলে যে হ্যাঁ আমরা ফুকেটে যেতে চাই। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ফুটে যাবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ফুকে ফুকে আবার কি, সেটা কোন জায়গা? এরপর কৃপান বলে যে ফুকে নয় বাবা, ফুকেট, এটা থাইল্যান্ডে। কৃপান বলে যে আমি আর আপনার মেয়ে অনেক কিছু প্ল্যান করে রেখেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে যে আমার মেয়েটা খাওয়া দাওয়া করছে তো? তখন কৃপান বলে যে হ্যাঁ আমি ওর জন্য বিরিয়ানি বানাচ্ছি, আর আমার বাবা বাজার করতে গেছে, আর বাজার থেকে ফিরে এসে আমাকে বিরিয়ানি মশলা বানিয়ে দেবে। আর হ্যাঁ মা রাতের বেলা ভেটকি মাছের ফিশ ফ্রাই করবে।
এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে আমার মেয়েটার যত্ন নিও। তখন কৃপান বলে হ্যাঁ, সে আপনি চিন্তা করবেন না। এরপর এইদিকে অগ্নিজিৎ মুখার্জি বলেন যে যদি এই বিষয়টা কৃপানদের লোকেরা জানতে পারে তাহলে কিন্তু কি হতে পারে সেটা তুমি বুঝতে পারছো তো। আর পদ্ম যে কৃপানের স্ত্রী সেটা জানতে পারলে। এরপর গীতা বলে যে সেটা আপনি চিন্তা করবেন না, ওরা কখনো জানতে পারবে না। আর গাধা মূলোটা দেখে এটাই মনে করে যে সে মূলোটা খেতে পারবে, কিন্তু সে তো জানেই না যে সে কখনো মূলোটা খেতেই পারবে না। এরপর এইদিকে গীতার কাছে হঠাৎ করে একটা ফোন আসে, বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমি ব্যবস্থা করছি কিছু। আর কিছু না বলেই বাড়ি থেকে সে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে দেখা যায় গিনি কিছু একটা খোঁজাখুঁজি করছে। হঠাৎ করেই গীতা সেই ঘরে চলে আসে, বলে যে তুই এখানে কি করছিস? গিনি বলে আমি এখানে কি করছি মানে? এরপর গীতা বলে হ্যাঁ তুই সত্যিটা বল, তুই পালিয়ে যেতে চাইছিস কেন? তখন গিনি বলে আমি এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তখন গীতা বলে তুই তো কখনো এইসব পরিষ্কার করিস না, এখন কেন? এরপর গিনি বলে আমি তো বললাম, আর তুই আমাকে এইভাবে জেরা করিস না। এরপর গীতা খেয়াল করে দেখে যে সেইখানে ফটোগ্রাফসগুলো নেই। গীতা যখন গিনিকে জিজ্ঞাসা করে তখন গিনি উত্তর দেয়নি, বলে যে আমি কোনো বিষয়ে কিছু জানি না, আর কোন ফটোগ্রাফসের কথা বলছিস তুই, আমি কিছু জানি না। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেই মুহূর্তে চলে আসে, বলে যে ও যা বলছে সেটা কি বলছে, আর ফটোগ্রাফসগুলোই বা কোথায়? তখন গিনি বলে বাহ, এখন আপনি ওর হয়ে আপনি আমাকে এখন জেরা করবেন? এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন ও যা বলছে সেটার উত্তর দাও, ফটোগ্রাফসগুলো কোথায়? তখন গিনি বলে আমি তো বললাম যে আমি কিছু বিষয় জানি না। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলেন যে আঙ্গুল নামিয়ে কথা বলো, আমি তোমাকে এই অধিকারটা দিইনি। এরপর গিনি বলে কেন বাবা, আপনি কি শুধু ওই অ্যাডভোকেট গীতালিকে অধিকারটা দিয়েছেন বাড়িতে কোর্টে আপনার উপর আঙ্গুল তুলে কথা বলার? আমার কাছে ওই ডিগ্রিটা নেই বলে আমি আপনার সাথে কথা বলতে পারবো না? এরপর গিনি বলে আপনি তো দেখছি ওর কাছে নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করে দিয়েছেন, কিন্তু একটা কথা জেনে রাখুন বাবা, এই মেয়েটার জন্যই আপনাকে জেলে যেতে হবে, আর এটা আমি আগাম ভবিষ্যৎ আপনাকে জানিয়ে রাখলাম। পরবর্তী মুহূর্তে দেখা যায় যে স্টেপনিদা গীতাকে ফোন করে জানায় যে মসজিদে দখল করার জন্য কিছু লোক এসেছে, তাদেরকে থামানো যাচ্ছে না, আর তারা তোদের বাড়িটাও দখল নিতে এসেছে। এখানে কিনা বড় শপিং মল, সিনেমা হল, আরো কিছু একটা আবাসন তৈরি হবে, আর হ্যাঁ এতে তোদের সিগনেচারও আছে। তখন গীতা বলে কিন্তু আমরা তো কেউ সিগনেচার করিনি, এর পেছনে কারা আছে? এরপর লিকার্তা বলে যে এর পেছনে ধীমান সেন আর কিরণ কান্তির আছে, আর আমি যতটুকু খোঁজ নিয়েছি তোর বোন গিনিও এখানে জড়িয়ে আছে। এরপর গীতা বলে তুমি কোন সূত্রে এই কথাটা বলছো? এরপর লিকার্দা বলে যে আমি খোঁজ নিয়ে দেখেছি, ধীমান সেনের সঙ্গে গিনির খুব বেশি পরিচয় হচ্ছে, ওদের দেখা সাক্ষাৎ কিনা হচ্ছে, আর আমারও এটাই ধারণা যে এর পেছনে ওরও হাত আছে।